ক্লাস 7। আচ্ছা, প্রথমে আমি মাস্কটা খুলি, না হলে বলা যাবে না, শোনার অসুবিধে আছে। প্রত্যেকের শুভেচ্ছা কামনা করে শুরু করছি ক্লাস 8-এর জীবনবিজ্ঞান ক্লাস ছেলেদের। আজকে থেকে বলেছিলাম যে একটু দ্রুত যাব এবং অনেকটাই দ্রুত যেতে হবে। কেন তোমাদের বলেওছিলাম যে একটু দেখে রাখবে যাতে তাড়াতাড়ি হয়। আজকে যেটা পড়া হবে ধান, এটাতে মুখস্থর ব্যাপার 50%। ধানের বিজ্ঞানসম্মত নামটা পরীক্ষায় আসতে পারে, একটু তোমরা লিখে রাখবে, দেখে নেবে। এখন ধানেতে এটা বললাম 50% মুখস্থ। এই জায়গাটায় আমি তো কিছু করতে পারবো না, কিছু করতে পারবো সেটা আমি ক্লাসের শেষে করব। ধান সম্বন্ধে তোমরা অনেক কিছুই জানো, করছো, নিজের হাতে আছো, দেখছো বা জমি গিয়ে লোক খাটাচ্ছ। সে একটা ছোট্ট গল্প মনে পড়ছে, খুব ছোট্ট, যে ছোট মাছ বড় মাছকে বলছে। এখানে ধরে নিতে হবে যে মাছ কথা বলতে পারে। যে ছোট মাছ বড় মাছকে মাকে জিজ্ঞেস করছে, মা আমরা কোথায় থাকি? না আমরা জলে থাকি। জল কোথায়? তাহলে জলেতেই তো আছি। না জল কোথায়? আরে জলেতে আছি আমরা। সেইগুলো চারিদিকে এই জয়রামবাটি বাঁকুড়ার ধান চাষ হচ্ছে, এসে হচ্ছে, তোমরা নিজেরাও জানো, কখনো কখনো যাচ্ছ, কাজ করছো বা কাজ করাচ্ছ, সেরকম ঘটনাটা হয়ে গেল এখানে ধান করা। কিন্তু পড়তে হবে, আমাদের পরীক্ষায় আছে, মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, শিখতে হবে, বারবার বলছি। এবারে কোর্স অত্যন্ত অল্প, শেখার সুযোগ অনেক বেশি। ধানের বিজ্ঞানসম্মত নাম মোরাইজাসের টাইপ। ধান চাষ সম্বন্ধে একটু বলতে হবে আমাদের, যে আমরা আগে যখন 8টা স্টেপ পড়েছিলাম, সেখানে মনে আছে কি আমাদের জানি না, জমি তৈরি, বীজ বপনের পরেই আমরা চলে গেছিলাম জলেতে, তারপর সার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো বীজ বপন ব্যাপারটাকে আমরা যেন একটা ছোট্ট ব্যাপারে করেছিলাম। কিছুটা বলা হয়েছিল যে বীজ সিলেকশনটা খুব একটা বড় ব্যাপার, ভালো করে সিলেকশন করতে হবে। বর্ষায় থাকতে পারবে কিনা, ঠান্ডা সহ্য করতে পারবে কিনা, গ্রীষ্ম পড়া রোদ সহ্য করতে পারবে কিনা, কোনো ইনফেকশানের চান্স আছে কিনা, এরকম বিভিন্নভাবে বিভিন্নভাবে করতে হবে। একটা জিনিস আমরা বলিনি, কারণ বলার সুযোগ হয়নি। ভাবটা এরকম ছিল, বীজ নিয়ে জমিতে ফেলে দিলাম, জল দিলাম, সার দিলাম, গাছ পেলাম। কিন্তু তা না, বীজ তলা বলে একটা জিনিস এখানে আছে। সেটা কীরকম একটু চেষ্টা করি উদাহরণ দেওয়ার। দেখো, আমাদের সময়ে আমরা একবারে ক্লাস 1-এ ভর্তি হতাম। বয়সের ব্যাপারটা অতটা ছিল না, 6 বছর 7 বছর, কিন্তু ক্লাস 1-এ ভর্তি হলাম, তারপর চলতে থাকলো। বর্তমানে কি হয়েছে, বহু স্কুল আছে, নার্সারি, কেজি 1, কেজি 2, প্রিপারেটারি, এইসব আছে। অর্থাৎ আগে থেকে একটু তৈরি করে দেওয়া হচ্ছে যাতে 1-এ আরও ভালো করতে পারে। প্রায় সেই ধরনের পলিসি নিয়ে এই বীজ তোলা ব্যাপারটা আমরা আলোচনা করতে পারি। যে বীজকে ফেলে দিলেই হলো না, বীজকে একটা জায়গায় ফেলতে হবে, বীজ তোলা, যেখানে কি হবে অঙ্কুর বেরোবে তার, বা অঙ্কুরিত বীজকে সেখানে রাখতে হবে, একটু বড় হবে, ছোট্ট চারা গাছ হবে, বা কয়েকটা পাতা হবে, একটু মূলতন্ত্র হবে, কাণ্ডতন্ত্র হবে, তারপরে নিয়ে গিয়ে কি করা, একটা কথা আমরা একবারে প্রায় বোধহয় বলিনি, রোপণ। বীজ বপন,
চারা রোপণের আমাদের সুযোগ আসেনি কথা বলার, যার ফলে আমরা বলে নিই। এখানে প্রতি মুহূর্তে বলতে হবে বীজ বপন, চারা রোপণ। বীজ বপন কোথায় না, বীজতলা বলে একটা ছোট অংশ থাকবে যেখানে ওদেরকে রাখবো, ছোট ছোট বড় হবে, একটু চারাগুলো হলো, তারপরে আমরা আসল জায়গায় ধান খেতে রোপণ করলাম। এই পুরনো যে থিওরি, সেই তুলনায় আমরা 3টে নাম বলবো বারবার, আমরা তোমার ছোট থেকে শুনে আসছি, আউশ, আমন আর বোরো। একদম তোমাদের 212 কথা হলো পরিষ্কার লেখা, আউশ হচ্ছে শরৎকালীন, আমন শীতকালীন, বোরো গ্রীষ্মকালীন। এইখানে কতগুলো নাম আছে, এটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, এই দায়িত্বটা তোমাদের নিতে হবে। উৎকৃষ্ট জাতের কতগুলো নাম, এগুলো মুখস্থ। মেন থিওরিটা তোমরা মনে রাখবে যে আউশ এবং আমন আর বোরো, এতে দুটো ভাগ হচ্ছে চাষের, বীজ বপন, বীজতলা রোপণে। একটা শুষ্ক পদ্ধতি, একটা ভিজে পদ্ধতি, জল থাকছে। এবং আউশ আর আমন কখনো কখনো শুষ্ক পদ্ধতিতে চলে যায়, কিন্তু বোরো ধানের ক্ষেত্রে জলসেচ থাকতে হবে, প্রচুর জল সাপ্লাই দিলে তবে বোরো ধানের হবে। এবং বোরো ধানটা হচ্ছেও দেখো তোমার গ্রীষ্মকালীন ধান। এর মধ্যে আর একটা মুখস্থ ব্যাপার আছে, এই দায়িত্বটা তোমাদের দিয়ে দিচ্ছি। জলদি জাত স্বল্পমেয়াদী জাত মুখস্থ, মাঝারি জাত মুখস্থ, আর নাবিজাত দীর্ঘমেয়াদী জাত। এবার কি আমাদের জানতে হবে, থিওরিটা মেন কি, বীজটাকে বারবার আগে বলা হয়েছিল যে বীজটাকে সিলেকশন হচ্ছে অত্যন্ত ভাইটাল, অত্যন্ত। ওখানে কত রকম প্রসেস বলা হয়েছিল, এখানে আবার বলা হচ্ছে বীজ। দেখো প্রথম দেখো 213 পাতা, বীজ বাছাই। যদি শুকনো হয় ভালো করে ঝেড়ে কুচে নিতে হবে, পোকা টোকাগুলো বাদ দিয়ে দিতে হবে। কীরকম সুন্দর টেকনিক, ঘন নুন জলে বীজগুলোকে ডুবিয়ে নাড়ানো হলে সুস্থগুলো ডুবে গেল, অসুস্থ পোকা ধরা ভেসে উঠল, শুকিয়ে না নিয়ে বীজ শোধন পদ্ধতি, এটা তো বাছাই হলো। দেখো সেই আবার শুষ্ক আর সিক্ত দুটো ব্যাপার আসছে। শুষ্ক কি, সরাসরি বোনার জন্য, বীজতলায় বোনার জন্য এই পদ্ধতি কাজে লাগবে। আউশ আর আমনের ক্ষেত্রে যেটা সম্ভব, সরাসরি দিয়ে দিলাম, অথবা যদি মনে হয় যে কখনো না রোগ জীবাণু কিছু থাকতে পারে, রাসায়নিক পদার্থে একটু গুঁড়ো মিশিয়ে দিলাম। আমরা আগের দিন পড়েছি কীভাবে হচ্ছে। সিক্ত পদ্ধতি কাদের, সিক্ত বীজতলায় অঙ্কুরিত বীজ বোনার জন্য। বীজ অঙ্কুরিত হয়ে গেছে, বীজতলাটা সিক্ত, মানে জল আছে, কাদা মাটি হয়ে গেছে, কাদা হয়েছে, সেইখানে সেগুলো পুঁতে দেওয়া হবে। বপন শোধন পদ্ধতিতে করা, উপযোগী করা হলো। ও বীজ বোনা হলো, বপনের আমাদের সব গ্রামের ভাষা হচ্ছে বোনা। এখানেও একটা পদ্ধতি আছে, কারণ কি বীজকে বারবার বাঁচা হচ্ছে যে এইটা খারাপ যাতে না চলে যায়, আমার এত পরিশ্রম যেন না নষ্ট হয়। এখানেও বলছে বীজবাহিত রোগ জীবাণু ধ্বংসের জন্য বীজগুলিকে রাসায়নিক পদার্থের জলীয় মিশ্রণে ভিজিয়ে রাখা হয়। অনেক সময় উষ্ণ জলে মিশ্রণ, যেভাবেই হোক যা কিছু বাধা আছে, কোনো রোগের জীবাণু হোক তাড়িয়ে দিতে হবে, তাই থেকে সরিয়ে দিতে হবে, ছেঁকে নেবো ভালো বীজগুলো। এইবার হচ্ছে বীজতলা প্রস্তুতি, মেন ব্যাপারটা মনে রাখবে। আবার সে শুষ্ক এবং সিক্ত। শুষ্কই কী বলছে, এইগুলো কিন্তু মুখস্থ করতে হবে, তোমাদের দায়িত্ব নিতে হবে। আমি মূল ব্যাপারটা তোমাদের বলার চেষ্টা করছি। খারিফ ঋতুতে ভালো বৃষ্টি হয় এমন অঞ্চলের পক্ষে, এটা কিন্তু পরীক্ষায় থাকবে, 1 নম্বরে থাকতে পারে, 2 নম্বরে থাকতে পারে, যে কোন ক্ষেত্রে শুষ্ক বীজতলা উপযোগী। খারিফ ঋতুতে ভালো বৃষ্টি হয় এমন অঞ্চলের পক্ষে শুষ্ক বীজতলা উপযোগী। কী করা হয়, হালকা লাঙল দিয়ে 2-1 বার চষে নেওয়া হলো, আগাছা নির্মূল হয়ে গেল। এরপরে চারা গাছগুলো 5-6 পাতা বিশিষ্ট আর 12 থেকে 15 সেন্টিমিটার লম্বা হলে রোপণের উপযোগী হয়ে ওঠে। এটাও একটা প্রশ্ন, পরীক্ষার প্রস্তুতি এইভাবে নিতে হবে যে কতটা দৈর্ঘ্য হলে চারা গাছটা রোপণের উপযোগী, কত পাতা বিশিষ্ট হতে পারে, পরীক্ষায় থাকতে পারে।
চলে গেল। এবারে সিক্ত বা কাদান বীজতলা, জলেতে কাদায় কাদায় কাদা হয়ে গেছে, জল রয়েছে, জল জমে রয়েছে। নির্বাচিত জমিতে জল বেঁধে জৈব সার দেওয়া হয়, মাটি নরম হয়ে গেলে জমি চষতে হয়। লাঙল দিয়ে জমি চষা হচ্ছে, দেখেছো তোমরা, এখন তো মেশিনে হচ্ছে বিভিন্নভাবে। অল্প কয়েকদিনের মধ্যে অজৈব সার দিয়ে দেওয়া হলো, কারণ বীজতলাতে কাদের আনছি, অঙ্কুরিত, এখানে দেওয়া আছে দেখো, লাইনটা আমি আবার করে দিচ্ছি বোঝাবার জন্য। এরপর বীজতলায় অঙ্কুরিত বীজ বোনা হয়, বীজের অঙ্কুরোদ্গম হয়ে গেছে, মূলতন্ত্র তৈরি হয়ে গেছে, কাণ্ডতন্ত্র তৈরি হয়ে গেছে, পাতা হয়ে গেছে, সেইগুলোকে এখানে দেওয়া হচ্ছে। তাহলে স্বাভাবিকভাবে কী হলো, একটু সার আমি আগে দিয়ে দেবো, সেই জন্যে অজৈব সার দেওয়া হয়। এইখানে আমরা যে পার্থক্য করেছিলাম, বারবার অজৈব সারের উপর জোর দিয়েছিলাম, আগের দিন রাসায়নিক পদ্ধতির উপর না দিয়ে জৈব দমন পদ্ধতিতে যোগ করেছিলাম, এই জায়গাতে এসে কিন্তু আমরা ওইটা ভুলে যাব। কারণ বারবার বলা হয়েছে যে অজৈব সারে অনেক বেশি ফলন হয়, অনেক তাড়াতাড়ি হয়, অজৈব সার আমরা দিয়ে থাকি। তো সার দেওয়ার পদ্ধতিটা আমাদের জানতে হবে, কতটা দেবো, কীভাবে দেবো। কিন্তু অজৈব সারের ব্যাপারটা এখানে ওই তর্কে আমরা বারবার যাব না। অজৈব কেন জৈব নয়, অজৈব সার দেওয়া হয়, প্র্যাকটিক্যাল। তো এবার জমি তৈরি, আবার সেই দুটো ভাগ, শুষ্ক পদ্ধতি, সিক্ত পদ্ধতি। শুষ্ক পদ্ধতিতে আউশ কোনো ধরনের নিচু জমিতে ধান চাষ করার সময় বীজতলা ব্যবহার না করে, ভালো করে মনে রাখবো এটা, শুষ্ক জমি পদ্ধতিতে বীজতলা ব্যবহারের প্রশ্ন নেই। কী করলে তাহলে কী করে হবে, সরাসরি বীজ বোনা হয়। কী করছে, রবি শস্য তুলে নেওয়ার পরে একবার চাষ জমি ফেলে রাখা হয়, তারপর জমির আগাছাগুলো নষ্ট হয়ে যায়, জমি বেশ শুকনো হয়, জমিতে পরিমাণের মতো জৈব অজৈব সার দেওয়া হয়। কেন, তারপরেই তো বীজ বপন হবে, রোপণ হবে। আবারও আছে সিক্ত পদ্ধতি বা কাদান। সিক্ত বীজতলা থেকে ধানের চারা গাছ ভালো করে এবার দেখো রোপণ করার জন্য, রোপণ পোতা পুঁতে দেওয়া, এটা আমরা আগে আলোচনায় আসেনি। সিক্ত বা কাদান জমি তৈরি করার প্রয়োজন। শুষ্ক পদ্ধতির মতো রবি শস্য তুলে নেওয়ার পর দু একবার চষে জমি ফেলে রাখা হয়। পরীক্ষার আবার একটা প্রশ্ন আসছে, যেটা তৈরি করতে হবে, মুখস্থ করতে হবে। এই সময় জমিতে 5 সেন্টিমিটারের মতো গভীর জল 2-4 দিন বেঁধে রেখে লাঙল দিয়ে কয়েকবার চষলে মাটি কাদা কাদা হয়ে যায়। শেষবার জমি চষার সময় প্রয়োজন মতো জৈব অজৈব সার হয়। কেন, চারা গাছগুলো রোপণ করছি, সে সঙ্গে সঙ্গে তার খাবার চায়, সার অজৈব হোক জৈব আমাকে দিয়ে রেডি রাখতে হবে মাটিটা। এবার হচ্ছে বীজ বোনা, ওই বপন আর চারা গাছ। আবার সেই ওরকম না হলেও একটু ভাগ করা হয়েছে, যে এইটা মনে রাখতে হবে পরীক্ষায় 1 নম্বরে থাকে। আউশ ধানের বীজ সরাসরি জমিতে বোনা হয়। জিজ্ঞেস করে কোন ধানের, অথবা মাল্টিপল চয়েসে 3টে নাম দিয়ে দেবে, মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, এইখানটা মুখস্থ করতে হবে। মাটি বেশ নরম থাকতে আছে হয়ে গেল। চারা গাছ রোপণ, সকালের দিকে বীজতলা থেকে চারা গাছগুলিকে নিয়ে 2 সেন্টিমিটার জলে বেঁধে আছে। সার প্রয়োগ, অজৈব জৈব দুভাগ দিলাম। একটা জিনিস আমরা কিন্তু বলিনি 8টা পয়েন্টের মধ্যে, দেখো এই জন্যে তোমরা দেখো 214 পাতায় 9টা পয়েন্ট হয়ে গেছে। 8টা পয়েন্ট আমরা বলেছিলাম, একটা পয়েন্ট বলিনি, অন্তর্বর্তী কর্ষণ বা পরিচর্যা, স্পেশালি ধানের ক্ষেত্রে। ওখানে তো একটা কমন বলা হয়েছিল না, সেটি আমরা বলতে পারছি না। আমি পড়ে দিচ্ছি লাইনটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আসতে পারে পরীক্ষার জন্য প্রস্তুতি। এটা বলছি, ধান জমিতে সময় সময় নিড়ান দিলে জমির আগাছা সহজে দমন করা যায়। নিড়ান মানে দেখো সেই যন্ত্র দিয়ে হচ্ছে মাটিটা, ওপরের মাটি নিচের মাটি উপরে আগে বলা হয়েছিল। মাটিও নরম থাকে, চারা গাছগুলোর বৃদ্ধি ভালো হয়। অনেক সময় রাসায়নিক আগাছানাশক পদার্থ ব্যবহার করেও ধান জমির আগাছা বন্ধ করে। তাহলে এই যে অন্তর্বর্তী কর্ষণ বা পরিচর্যার মূল কি, আগাছা যদি হয়ে গিয়ে থাকে নিড়ান করে দাও, সেগুলো হবে। আবার ওই সময় আমরা ওই আগাছানাশক পদার্থ, আগাছাটাকে ধ্বংস করতে জলসেচ দিতেই হবে। গাছের গোড়ায় 30 মিলিমিটার থেকে 50 মিলিমিটার গভীর জল থাকা প্রয়োজন। পরীক্ষার প্রস্তুতির কথা বলছি, মুখস্থর মধ্যে এটা নিতে হবে, বিশেষ করে পরীক্ষায়। ফসল তোলা দেখছো তোমরা কীভাবে হচ্ছে, আগের দিনে
হয়েছে যে কম্বাইন মেশিন সব করে সেটাকে রেডি করে দিচ্ছে। এইবারে একটা জিনিস আমরা পড়বো, এখানে একটা দেখো আগের দিনে এই 212 কথায় একটা আছে গোল্ডেন রাইস। কি সেটা? না, এক ধরনের ধান তাই থেকে চাল পাই যাতে ভিটামিন এ আছে। যদিও এই গোল্ডেন রাইসের কি বলা যায় বাজারে কাটতি খুব ভালো হয়। কেন? না সেটা অনেক বড় প্রশ্ন। আমরা শুধু এইটুকু জানবো যে গোল্ডেন রাইসে ভিটামিন এ আছে, কিন্তু আর একটু বেশি জানবো তোমাদের জন্য বলি, শুনে নাও। আমাদের দেহে বায়োসিনথেটিক যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে বিটা ক্যারোটিন, সেটাকে প্রোভিটামিন বলছে, সেইটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে ওই গোল্ডেন রাইসের মধ্যে। সেই বিটা ক্যারোটিন কি হয় আমাদের শরীরে গেলে ভিটামিন এ তৈরি করে। ভিটামিন এর অনেক প্রয়োজনীয়তা আছে। তাহলে আবার বলি, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্যে এমন করা হয় যে ওইগুলো বিটা ক্যারোটিন তৈরি করতে পারে। যে বিটা ক্যারোটিন আমরা যখন দেখে নিলাম সেটা ভিটামিন এতে পরিণত হয় এবং দিতে পারে। গোল্ডেন রাইস কিন্তু পরীক্ষা ইম্পর্ট্যান্ট, একটা লাইনে তোমরা দিয়েছে সেটা কথা না, ওটা গোল্ডেন রাইস ভালো করে পড়তে হবে। আর একটা বলি, এইটা একদম নতুন কথা, এটা তোমাদের বলে রাখছি, একটু জানো, একটুখানি জানো। কোর্সের মধ্যে নেই, আমার বলার খুব ইচ্ছে হচ্ছে, একটু বলি। AWD একদম বিজ্ঞানের নতুন আবিষ্কার, অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং। আমি বলে দিচ্ছি, বলছে পৃথিবীতে বিজ্ঞানীরা দেখেছেন যে পদ্ধতিতে চাষ হচ্ছে সারা পৃথিবীতেই হচ্ছে, ভুল কিছু নয়। বলছে আরও একটু ভালো আমরা করতে চাই, সেটা হচ্ছে অল্টারনেট ওয়েটিং, জল আবার ড্রাইং। এমন করে বিজ্ঞানীরা সুফল পেয়েছেন যে এমন সিস্টেম করা আছে সমস্ত জল বেরিয়ে গেল জমি থেকে, একটু সামান্য কয়েক সেন্টিমিটার জল বেরোল, কয়েক ঘন্টা আবার জল দেওয়া হলো, জলে ভর্তি হলো। এভাবে ইন্টারমিটেন্ট করা হচ্ছে, চেঞ্জ, একবার কম জল একবার বেশি জল। এইটা করে বিজ্ঞানীরা অনেক ফল পেয়েছে, এবং যেটা ফলনের ক্ষেত্রে পেয়েছেন বটে, আরও একটা বেশি পেয়েছেন। সেটা কি? মিথেন বলে একটা গ্যাস, মিথেন আমরা বলবে পরে, এইটার জন্যই আমি তোমাদের এইটাকে শোনাতে চাই। মিথেন বলে গ্রিন হাউস গ্যাস এখন সূর্য অনেককে অনেক জায়গাতেই এই মিথেন গ্যাস তৈরি হয়। এই যে ধান জমিতে প্রচুর মিথেন গ্যাস তৈরি হয়। তো এই অল্টারনেটিভ করলে মিথেন গ্যাসের এটা বন্ধ হয়ে যাবে। এটা একটা বায়ু দূষণের ক্ষেত্রে ব্যাপার। এরপরে আমি আর বলছি না, এইটা শুধু জেনে রাখ, অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাইং। তো এইবারে আজকে খুব ছোটোই হবে, তো বলার কিছু নেই, বোঝানোর ব্যাপারটা নেই, মুখস্থ। তোমাদের আজকে দায়িত্ব বেশি, কালকে যদি সুযোগ থাকে সম্পূর্ণ অন্যরকম, একটু দেখে মানে বইটা দেখলেই বুঝতে পারবে। পড়েছো, সৌরভ স্যার তো ক্লাস নিয়েছেন, এমনিও পড়েছো, আমরাও একটু আলোচনা করব। তোমাদের একটা সুযোগ, আমরাও এই একটা সুযোগ, গল্প করার সুযোগ করে দেখবে। আমের ক্ষেত্রে বলার কিছু নেই, যেটা জানার আছে পরীক্ষার জন্য না, জানার জন্যই জানা, সেই কলম করা ব্যাপারটা ওটা ভালো করে আলোচনা হবে সামনে। এবার আমি বলি,
সো হয়ে গেল। আবার প্রতিদিনের মতোই বলি যে আমি কি সাহায্য করতে পারি, তাহলে এই গান এসব ব্যাপারে একটা জিনিস আমি তোমাদের বলেছি, সেইটা করতে পারি, যেটা আমাদের সমস্ত বড় বড় যে আমাদের বলেছিল আমাদের আগে, রিক্যাপিচুলেশন মানে আর একবার চিন্তা করা, আরও সোজা কথায় একটু ঝালাই করে নেওয়া। দেখো তোমরা ক্লাস 8-এ পড়ছো, 8-এ তোমাদের কতগুলো বই আছে, কত কোর্স আছে, বুঝতেই পারছো, এত ক্লাস চলছে প্রাইভেটে, সেখানে মাস্টারমশাই দিদিমণিরা পড়াচ্ছে, কিন্তু রাখতে হবে এই জায়গাটা, স্মৃতিতে রাখতে হবে। এবং ব্যাপারটা কিন্তু সহজ নয়। আজকেই ধরো এখান থেকে কতগুলো ক্লাস হয়েছে আমি নিজেই জানি না, কোন কোন স্যার কোন ম্যাডাম কতগুলো ক্লাস তোমাদের নিচ্ছে, সেগুলো শুনছো। অনলাইনে যেটা হয়েছে সেটা তো শুনেই ফেললে, এটা পরে যখন যখন সময় পাবে শুনবে, বাড়িতে আলাদা করে পড়বে, প্রাইভেটে পড়তে যাবে, স্যারের কাছে ম্যাডামের কাছে কয়েকটি নিয়ে আসবেন, প্রত্যেকের পড়ানোর তো জিনিসটা একই, বিভিন্নভাবে বলবে। তোমাকে কি করতে হবে বা আমাদের কি করতে হবে, আমি আমার মতো নিয়ে নেবো, আমার মতো আমি করবো। মাস্টারমশাই একদম পড়ালেন, এখানে একদম পড়া, আমি একরকম পড়ালেন, সৌরভবাবু একরকম পড়াবেন, প্রত্যেকের নিজস্বতা আছে। সেইটার জন্যে কি করতে হবে, রিক্যাপিচুলেশন প্রতিদিন। পুরোনো কথা আবার বলছি, এটা ছিল বাইরে, প্রতিদিন সকালে 15 মিনিট ব্যয় করতে হবে এই রিক্যাপিচুলেশন, বেশি না, 15 মিনিট। কী করতে হবে, পড়ার ঘরে টেবিলেতে বা যেখানে পড়তে বসো, সমস্ত বই সাজানো থাকবে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইতিহাস, ভূগোল, অঙ্ক ইত্যাদি ইত্যাদি, ইংরাজি। আগের দিনে ধরো গতকাল, আজকে যেগুলো হবে, কাল থেকেই শুরু করতে পারো। হয়তো অনেকেই করো, আমি বলেছি অনেকবার, পড়াটা ভালো, তাতে কী হবে, সায়েন্টিফিক। ফিজিক্সে তোমরা পড়েছো না, লিভারে থেকে অনেক অল্প শক্তিতে বেশি কাজ করা যায়। প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, ওটাই মোস্ট সায়েন্টিফিক। পরের পর বোঝা চাপিয়ে যাব না, পরে করবো কালকে করবো এটা না। আজকে ধরো যে ক্লাসগুলো হলো, বিভিন্ন সাবজেক্ট শুনলে, পড়ে নিলে, রাত্রি যতক্ষণ পারলে পড়লে, পরের দিন সকালে উঠে সমস্ত বইগুলো রইল ক্রোনোলজিক্যালি, কারণ ব্রেনে ক্রোনোলজিক আছে, তুমি নিয়েছো, আগে ফিজিক্স, তারপর লাইফ সায়েন্স, তারপর ইংলিশ, এইভাবে করো, সেই বইগুলো সাজাতে হবে। 15 মিনিট সময় দেওয়া। আচ্ছা, গতকাল অঙ্ক কী হলো, কী পড়ালেন স্যার, উপপাদ্য কী পড়ালেন, ইতিহাস স্যার কী পড়ালেন, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান ইত্যাদি, সেইগুলো চিন্তা করা। বারবার বলেছি, আমি আবার বলছি, যেটা বলতে হবে সারা জীবন, হয়তো বলতে হবে, তোমাদেরও বলতে হবে, তোমরা যদি ভবিষ্যতে পড়াও, যে আমাদের কারুরই মন একাগ্র নয়। এই পড়তে পড়তে, পড়াতে পড়াতে, শুনতে শুনতে তোমার আমার সবাই মন হয়তো চলে গেছে, বুঝতে পারি না, যাওয়ার পাওয়ার কথা নয়। শুনেছি যারা বড় বড় যোগী সাধু, তারা বুঝতে পারেন মন চঞ্চল, তো আমরা সেই পর্যায়ে যাই না। সুতরাং সেই যে চলে যাওয়া, পালিয়ে যাওয়া মনকে ধরতে গেলে পরের দিন ধরতে হবে। কি পরের দিন ধরতে হবে, ওই ইংরেজিতে একটা কথা আছে, প্যানাসিয়া, সর্বরোগের ঔষধ, তেমন একটা, সেটা ওই রিক্যাপিচুলেশন। মন কোথায় পালিয়ে গেছিলো, কখন পালিয়ে গেছিলো, আমি চেঁচিয়ে পড়ছি, ক্লাস শুনছি, বলছি, আমার মন চলে গেছে, আমি জানি না কোথায় কোথায় গেছে, কিন্তু আমার রিস্কটা কম। আমি পড়িয়ে তোমাদের উপর দায়িত্ব দিয়েছি, পরীক্ষাটা তোমাদের, আমি চেষ্টা করছি যাতে আরও পরে সহজভাবে বোঝাতে পারি, দু একটা উদাহরণ দিলাম, কিন্তু দায়িত্বটা তোমাদের, কারণ পরীক্ষা এসেও গেল, পরীক্ষার প্রস্তুতি হবে, জানতে হবে যে প্রতিদিন 15 মিনিট ওই চিন্তা করবে
যেখানটায় দেখবে মনে পড়ছে না, সেখানে ঘাবড়াবার কিছু নেই, 80% তাই হবে। মন পালিয়ে গেছিল কোথাও, ধরতে পারেনি, চেঁচিয়ে পড়েছি, তাকিয়ে থেকেছি, তাতে কিছু যায় আসে না। মন যদি অন্য জায়গায় থাকে, সেইটা খুঁজে বার করার জন্যে পরের দিন সকালে ওই 15 মিনিটস রাখতে হবে। 6টা সাবজেক্ট 2.5 মিনিট করে, 2 মিনিট করে যথেষ্ট। যদি মন একাগ্র হয়ে থাকে মনে পড়ে যাবে, ইভেন পাতাগুলো হয়তো চোখের সামনে ভেসে উঠবে। যদি না হয় ওর সঙ্গে সঙ্গে দেখে নিতে হবে, পরে নয় যে কালকে ইতিহাস কী পড়ালেন, কিছুই মনে পড়ছে না, কী পড়লাম, ভূগোল কী পড়ালেন, আচ্ছা দেখি, ও এইটা জাস্ট এইটা আরেকবার হ্যামার করা, যে ওই সময় আমার মন বেরিয়ে চলে গেছে, আমি আবার তাকে ধরে গুটিয়ে আনবো। এবং এই করতে 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 হবে কী হবে, মন আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে এবং আমরাও অ্যালার্ট থাকবো যে হ্যাঁ কালকে কিন্তু মন চলে গেছে অন্য জায়গায়, পরের দিন ভোরবেলা কিছুই মনে পড়েনি বা 30% মনে পড়েছে, ইটস কমন, 30%ই পড়বে, 40% পড়বে না। এই মুহূর্তে শুরু করার পরে পরের দিকে ডেভেলপ করবে। এই রিক্যাপিচুলেশনে আমি তোমাদের সাহায্য করতে পারি। আর কালকে ওই ক্লাসে মূল যেটা হবে কলম, এটা খুব কিছু বলার আছে ইন্টারেস্টিং। আর শেষে আমরা সেই প্রার্থনার কথা যাব। এরা অনেক বই আছে, তোমরা ভবিষ্যতে পড়বে, জানবে যে সমবেত প্রার্থনার যে ফল সারা পৃথিবীতে ঘটেছে। প্রার্থনা কি আমরা করি না? সবাই করি। তোমার আমার বাড়িতে বাবা মা দাদা দিদি আমরা প্রত্যেকেই করি। কোথায়? মন্দিরে। কীরকম না, একটা চুবড়িতে, একটা থালাতে বেলপাতা, ফুল, ধূপ নিয়ে মন্দিরে যাচ্ছি, পুজো দিচ্ছি। সেগুলো কি আছে? তার সঙ্গে একটা জিনিস আছে আমরা দেখতে পাচ্ছি না, একটা লিস্ট আছে বিরাট। দোকানে যেমন ফটো দিই, আলু পটল এরকম হলুদ, ওরকম লিস্ট আছে, ভগবানের কাছে দিচ্ছি, আমার এটা চাই, আমরা ওটা চাই, এটা চাই, এটা করে দাও, এটা করে দাও। স্যার নাও চলে হতেই পারে, মানুষ তো চাইবে তো। মানুষ যদি ভগবানের উপরে বিশ্বাস করে, ভগবানকে মনে করে যে এই আমার বাবা মা, আমি তার কাছে চাইতে পারি। কিন্তু তার থেকে এক স্টেজ ওপরে যেতে হবে, যেখানে আমার চাওয়া পাওয়াটা থাকছে না। আমার বাড়িতে কারোর করোনা হয়নি, আরে ঠিক আছে, আমি ভাই ভালো আছি। আরে ঠিক আছে, ভালো আছো কেন? তুমি নিয়ম মেনে চলেছ, তুমি মাস্ক পরেছো, স্যানিটাইজার দিয়ে হাত ধুয়েছো, দূরত্ব বজায় রেখেছো, করেছো। কিন্তু সারা পৃথিবী যেখানে ঢুকছে, শেষ হয়ে যাচ্ছে, আমি যখন আমার ব্যক্তিগত সত্তা ছাড়িয়ে, ব্যক্তিগত স্বার্থ ছাড়িয়ে যখন যাদের জন্য করলাম, তাতে কিন্তু অনেক অনেক বেশি ফল। সবাই যদি এরকম করে, হতে পারে তার বাড়ি করোনা হয়েছে, সে করছে, যার বাড়ি করোনা হয়নি সে আরও বড় মনের পরিচয় দিচ্ছে যে না, সবাই কল্যাণ করে, মঙ্গল করে। এর বিশাল এফেক্ট আছে। ছোট্ট একটা উদাহরণ, তুমি কোনোভাবে 10,000 টাকা পেয়েছো, কোনোভাবে টাকাটাকে তুমি ব্যাংকে রেখে দিলে, 5 বছর বাদে কত হবে? এত টাকা, একটা অনেক টাকা হিসেব করে দিলে। এই তাই কিউমুলেটিভ এফেক্ট করে ব্যাংকে। তোমার আমার সব প্রার্থনা গিয়ে জমে হয়ে তার একটা শক্তি তৈরি হবে। যেভাবে আলোতে তোমরা করেছো, সূর্যের আলো লেন্স দিয়ে করলে একটা বিন্দুতে হলে আগুন জ্বলে যায়, এমনি সব প্রার্থনা গিয়ে জমে একটা ফোর্স শক্তি হয়ে তার কাছে যাবে। এবং আমরা যদি বিশ্বাস করি ভগবান আছেন, তিনি শুনবেন, তবে একটা সময় আছে, জাড্য বলে, ইনার্সিয়া বলে। ফ্যানটা ঘুরছিল, সুইচটা অফ করবে, এই মুহূর্তে থেমে যাবে, সে তার যে মোমেন্টাম, গতি, ইনার্সিয়া চলতে থাকবে। 1 মিনিট বাদে আস্তে 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 এই যে জিনিসটা এসেছে, মহামারী অতিমারী, তার একটা প্রকোপ আছে, সে একটা ফর্মে যাচ্ছে। আমরা শুনছি ডাক্তারদের মুখে, বিজ্ঞানীদের মুখে, যে মে মাসের 2য় সপ্তাহে, 3য় সপ্তাহে চরমে যাবে, তারপর কমবে। কিন্তু বারবার বলছে, বিজ্ঞানীরা বলছেন দ্যাট ইজ পুরুষকার। প্রার্থনা করে সেটা কমানো যায়। তার ইচ্ছায় এই জগৎ যদি সৃষ্টি হয়ে থাকে, সূর্যচন্দ্র গ্রহ তারা ঘুরছে, তার ইচ্ছাতেই উদ্ভিদ জগৎ সৃষ্টি হয়েছে। সে কী করছে? অক্সিজেন তৈরি করছে, আমরা নিচ্ছি।
আমরা কী করছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, সমস্ত প্রাণীরা উদ্ভিদ দিচ্ছে। তো এটা একটু হঠাৎ ঘটনা নয়, এর মধ্যে ক্যালকুলেশন আছে, চিন্তা আছে। ভগবান বলে একজন আছেন, নিশ্চয়ই আমাদের কথা শুনবে। তো আমরা প্রার্থনা করব, করে যাব, কোনো অবিশ্বাস থাকবে না, হবেই হবে। এবং সেটা আমাদের মে মাসের তৃতীয় সপ্তাহ, তারপর থেকেই আমরা ব্যাপারটা বুঝতে পারবো যে হ্যাঁ ফল করেছে। ওইটুকু সময় তাদের দিতে হবে। যদি বায়োলজির ভাষায় বলি, ভাইরাসের ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ড আছে, এইটুকু সময় ওরা করবে, ছাড়বে না তারা। কিন্তু সেটাও কমে যেতে পারে। তো সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। কালকেও এরকম অনেকটা দায়িত্বই তোমাদের থাকবে। আমি কলমের ব্যাপারটা ভালো করে বোঝানোর চেষ্টা করবো। বাকি ওই কত রকম আম, কী আম, এগুলো একটু নষ্ট করতে হবে। আমের বৈজ্ঞানিক নাম আমি বলে দেবো। আর এইটা শুরু করো, যদি না করে থাকো, আমার মনে হচ্ছে যে পরীক্ষামূলক। আমি সবসময় যে আমার কথা সবাই বিশ্বাস করবে তা না, পরীক্ষামূলক 10 দিন করো যদি ক্যাপিকুলেশন, যে হ্যাঁ পরে দেখি তো ঠিক আমার মনে পড়ছে কিনা। 3টে দিন ওইরকম যাবে, কিছু করার নেই। তারপরের দিন থেকে দেখবে অ্যালার্ট হয়ে গেছে, অ্যালার্টনেস এসে গেছে মনের মধ্যে। না, কালকে তো কিছু মনে পড়েনি, পড়ার সময় অন্য চিন্তা করেছিলাম, দ্যাট উইল কাম। এবং তাতে ভালোই হবে। এবং আজকে এরকম একটা পরিস্থিতি যাচ্ছে, সামনে বছরে থাকবে না। 9-এর কোর্স অনেক বেশি, 10-এ আরও বেশি। যদিও 9-10 একসঙ্গে হচ্ছে, তবু বেশি। অনেক প্রশ্ন ধরনের পাল্টে গেছে, না বুঝলে করা যাবে না। সেটা জানতে হবে, শিখতে হবে। এবং আমি অনেক জানি, অনেক শিখেছি, কিন্তু কোনো লাভ নেই। অনেক আমি সারা মাঠ ধরে খেললাম, গোল দিতে পারিনি, স্নো এফেক্ট। অনেক জেনেছি, অনেক শিখেছি, কিন্তু সময়তে আমি লিখতে পারলাম না, বা লিখলাম এত স্লো, কোনো কাজ নেই। এক্সামিনেশন হল, যুদ্ধক্ষেত্র, ব্যাটেল, এই সময়ের মধ্যে, এইটুকু সময়ের মধ্যে লিখতে হবে, মনে করতে হবে, সেটি থেকে আনতে হবে। তার জন্য এটা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। পাশে যেমন পড়বে, তেমনি সকাল সন্ধ্যে ঠাকুরমা স্বামীজি সুন্দর প্রার্থনা যাবে। সবাই ভালো থাকো। কালকে সুযোগ থাকলে কালকে ক্লাস। ধন্যবাদ।